আরে রাজীব, কি অবস্থা? যাচ্ছ ভালো করে? এখন ঘটনা হইলে গিয়া তেল যে নিতে চাইতেছো, তেলের দাম যে বাড়ছে, এটা কি জানো? জানি, এটা আপনার দোষ। আমি চাইছিলাম আগে তেল নিতে, আপনি আমার না করছিল। না, এটা আমার দোষ হয়ে গেছে। বেশি বাড়ায় না তো, 2.5 টাকা বাড়াইছে। 2.5 টাকা পার লিটার আপনি দিবেন। আচ্ছা, ঘটনা যেটা হয়েছে সেটা হলো রিসেন্টলি 2-3 দিন আগে তেলের দাম আবার বাড়ছে। এই ইনিশিয়েটিভটা অনেক আগে থেকে নেওয়া হয়েছে যে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে অ্যাডজাস্ট করে প্রতি মাসে বা কিছুদিন পর পর বাংলাদেশের যে মার্কেট আছে, বাংলাদেশের মার্কেটে তেলের দামটা নির্ধারণ করা হবে, যার ফলশ্রুতিতে ঈদের ভিতরে না, ঈদের আগে রমজান মাসে, খুব সম্ভবত রমজান মাসে তেলের দাম 4 টাকা কমাইছিল, 130 টাকা থেকে 126 টাকা। আর কিছুদিন আগে 2-3 দিন আগে খুব সম্ভবত এই মাসের 1 তারিখে আবার 2.5 টাকা বাড়ানো হয়েছে। এটা চলতে থাকবে, এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, এটা নাকি চলতেই থাকবে। এখন থেকে নাকি এটাই হবে, তেলের দাম বাড়বে কমবে। এখন ঘটনা সেটা না, ঘটনা হলো অন্যটা হলো গিয়ে তেলের দাম বাড়ুক কমুক সেইটা খুব একটা ম্যাটার না। কিসের জন্য বলতেছি, আবার অনেকে মাইন্ড খান না, ভাই আপনি তো অনেক বড় লোক হয়ে গেছেন, 150 টাকা করে তেল কিনেন, 180 টাকা করে তেল কিনেন, আপনাদের কি আসে যায়? ভাই কাহিনী আছে, এই কথা কেন বলতেছি, কাহিনী আছে। ওই যে 128 টাকা 50 পয়সা সুন্দর করে লেখা আছে। 2022 সাল হঠাৎ করে বাংলাদেশের সকল ধরনের ফুয়েলের দাম বৃদ্ধি করা হইলো। অকটেন, যেই অকটেন 89 টাকা করে ছিল, সেই অকটেন রাতারাতি দাম হয়ে গেল 130 টাকা। তারপর অনেক নাটক হইলো, IMF হইলো, বিশ্বব্যাংক হইলো, বহুত কাহিনী কিচ্ছার পর ঘোষণা আসলো যে না, এরপর থেকে যেটা করা হবে সেটা হলো ইন্টারন্যাশনাল প্রাইজের সাথে, ইন্টারন্যাশনাল মার্কেটে ফুয়েলের যে প্রাইস থাকে সেই প্রাইজের সাথে সবসময় সমন্বয় করে চলা হবে, সবসময় অ্যাডজাস্টমেন্ট করে চলা হবে। ফুয়েলের দাম এরকম থাকবে না, বাড়বে কমবে। তো মোটামুটি 1-1.5 বছর এই 130 করেই চললো। দাম আর কমায় না, দাম কমানোর কথা, বাট কমায় না, বাড়ায়ও না, অ্যাডজাস্টের সময় তাদের হয় না। এরকম করতে করতে মোটামুটি 1.5-2 বছর যাওয়ার পর হঠাৎ করে এই রমজানের শুরুর দিকে, মোস্ট প্রবাবলি এই রমজানের শুরুর দিকে হঠাৎ করে ঘোষণা আসলো, হ্যাঁ ফুয়েলের দাম আমরা কমাইতেছি। প্রতি লিটার ফুয়েলে, অকটেনের কথা আমি বলতেছি, অন্য তেলের কথা আমি বলতেছি না, যেহেতু বাইক অকটেনে চলে, অকটেনের কথা বলতেছি। প্রতি লিটার অকটেনে এখন থেকে 4 টাকা করে কম নেওয়া হবে। 130 টাকা দাম ছিল, এখন থেকে 126 টাকা। আমরা খুশি, 4 টাকা কমাইছে। একবারে নাই মামা থেকে কানা মামা কিছুটা হলেও ভালো, একবারে কিছু না দেওয়া থেকে কিছু তো দিছে, 4 টাকা করে দিছে। 10 লিটার তেল বলতে 40 টাকা, একবারে কম না। দেখা গেছে চা নাস্তার টাকাটা হয়ে যেতেছে। ও সেই কারিজমা, এই বাইকটা একদিন একটু টেস্ট রাইড দেওয়া দরকার ছিল। 200 সিসির বাইক কেমন কি একটু চালানো দরকার। এখানে হাফসা ছিল, হাফসাটা কই গেল? আমার এত প্রিয় দোকান হাফসা, এই হাফসার সাথে আমার কত স্মৃতি জড়ায় আছে। আমাদের ম্যাক্সিমাম বাইকগুলো হাফসা থেকে কেনা। হাফসা মানে এখান থেকে বিজনেস উঠাই দিচ্ছে ওরা, খুব সম্ভবত ওই বাংলা মোটরের দিকে চলে গেছে একবার পার্মানেন্টলি। আচ্ছা যাক, এখন ঘটনা সেটা না, এই 126 টাকা করার পর, ফুয়েলের প্রাইস 126 টাকার করার পর যেই সমস্যাটা সবাই ফেস করতে শুরু করলো সেটা হলো গিয়ে তেলের কোয়ালিটি প্রচণ্ড রকমের খারাপ, প্রচণ্ড রকমের বাজে, মানে বইলা বুঝান যাবে না, এত পরিমাণ বাজে তেল। আমাদের কথাই ধরি, আমরা সবসময় আমাদের বাইকিং লাইফে সবসময় একটা ফুয়েল স্টেশন থেকেই তেল নিছি ঢাকার ভিতরে, ঢাকার বাইরের হিসাবটা আলাদা। ঢাকার ভিতরে যখন ফুয়েল নিছি, একটা ফুয়েল স্টেশন থেকে তেল নিছি। দাম কমানোর পর তেলের কোয়ালিটিটা এত বাজে কইরা ফেললো যে আমরা যেখান থেকে তেল নিতাম ইউজুয়ালি সবসময় বাইকিং লাইফে অন্য কোথা থেকে তেল নিই, সেখান থেকে বাধ্য হয়ে তেল নেওয়া বন্ধ করা লাগলো। মানে তেলের কোয়ালিটি এত খারাপ, 4 টাকা কমায় তারা কোয়ালিটি কমায় ফেলছে 400 টাকা। এমনও সমস্যা হয়েছে অন্যান্য বাইকারদের, অনেক কমিউনিটিতে আমি দেখছি যে বাইকাররা কমপ্লেন করতেছে কন্টিনিউসলি যে ভাই অবস্থা খুবই খারাপ, গাড়ি ধাক্কাইতেছে, গাড়ি ওরকম থ্রোটল রেসপন্স করতেছে না, অনেকের এফআইতে সমস্যা দিচ্ছে, মাইলেজ তো ড্রপ করছে। আমার বাইকের কথাই ধরি, দেখা গেছে আমি যেই ফুয়েল পাম্প থেকে তেল নেই, সেখান থেকে তেল নিলে আমার বাইক সিটিতে চালালো 50 আপ সবসময় মাইলেজ আমি পাইছি। বাট ওই 126 টাকা করার পর সেই মাইলেজ 45, 40, 42 এরকম। হাইওয়েতে গেছে, হাইওয়ে সেম কাহিনী, হাইওয়েতে 50-55 করে মাইলেজ পাইছে অলওয়েজ, সেইখানে মাইলেজ নাইমা গেছে 48-এ। এই হলো অবস্থা। রাজীবের বাইকের সেম কাহিনী, রাজীবের বাইক হাইওয়েতে গেলে 60-এর কাছাকাছি মাইলেজ পাইতো। সেই রাজীবের বাইক লাস্ট একটা ট্যুর দিয়ে আসলাম, যে চিটাগাং গেলাম, সে 126 টাকার তেলে মাইলেজ পাইছে
মাত্র 48। চিন্তা করা যায় মানে হাইওয়েতে মাইলেজ কি পরিমাণ কমছে, তাও রাজীবের বাইকে। অন্যান্য যে টুকটাক সমস্যাগুলো ছিল এর ভিতরে রাজীব ফেস করতেছিল যে ওর থ্রোটল বাড়ি দিতেছে মানে থ্রোটল ধাক্কাইতেছে, বাইকের রেসপন্স অনেক কমে গেছে, মানে বাইকের কোনো রেসপন্সই নেই। বাইক মানে ফুল পিক আপ মোস্টায় ধরে রাখলো, বাইক মানে গ্যাঁ, বাইকের কোনো ইয়া নাই। তো গেলাম সমুদ্রের কাছে যাওয়ার পর কইলাম যে ভাই এই অবস্থা, কয় ভাই কয়েন না, এটা এখন কমন সমস্যা, তেলের অবস্থা খারাপ, যার কারণে এই সমস্যাগুলো দেখা দিতেছে, আপনারা কাজ করেন অকটেন বুস্টার। আমি জীবনও যেই লোক অকটেন বুস্টার ইউজ করে নেই সেই লোক পর্যন্ত অকটেন বুস্টার মারতে বাধ্য হয়েছে, আদারওয়াইজ কোনো ওয়ে ছিল না। আমার কথাটাই এইখানে, আমার পয়েন্টটাই এইখানে। তেলের দাম বাড়াইতেছেন কমাইতেছেন খুব ভালো কথা, তেলের দাম বাড়তেই পারে, ইন্টারন্যাশনাল মার্কেটের দাম বেশি। হ্যাঁ, তেল যেহেতু আমাদের পুরোপুরি আমদানি করে আনা লাগে, তেলের দাম যদি ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়ে তাহলে আমাদেরও বাড়াইতে হবে, ঠিক আছে। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে যে কোয়ালিটির তেল পাওয়া যায় সেই জিনিসটা অন্তত আনেন, সেই জিনিসটা ইনশিওর করেন যে না ঠিক আছে ইন্টারন্যাশনাল মার্কেটে যে তেল পাওয়া যায় সেই তেলই আপনাদের দিতেছে। বাংলাদেশের তেলের মান মানে সব কিছু মোটামুটি উন্নত হইতেছে, বাট এই তেলের মানটা না আজ পর্যন্ত না আমরা উন্নত করতে পারি নাই। যা তেল আনতেছি, যে তেল আমাদের দেশে আসে, এইগুলো অ্যাকচুয়ালি মানে ভালো গাড়িতে দিলে গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। আমার গাড়ির কথা ধরি, আমার বাইকের কথা যদি বলি, এক্সমোশনের ইউজার ম্যানুয়ালে সুন্দর করে লেখা যে এক্সমোশনের জন্য যে ফুয়েলটা দরকার, যেই ফুয়েলে এক্সমোশন চলবে সেটা মিনিমাম রিসার্চ অক্টেন নাম্বার হইতে হবে 92 রনের নিচে যদি তেল হয় সেটা এক্সমোশনে ইউজ না করাটাই বেটার। এরপর আমাদের দেশে ম্যাক্সিমাম যে বাইকগুলো আসতেছে এখন, ইন্ডিয়ান বাইকগুলো যে আসতেছে, এগুলো কিন্তু সব BS6 BS7 এডিশনের। এইগুলা চালানোর জন্য খুব ভালো মানের ফুয়েল লাগে, ওই সেম 92 93 91 এই রনের তেল লাগে। বাংলাদেশে কি অ্যাকচুয়ালি 92 রনের তেল পাওয়া যায়? এখন এই যে আমরা এত টাকা দিয়ে লাখ টাকা দিয়ে গাড়ি কিনতেছি, এই বাজে তেলের জন্য গাড়িতে ডিস্টার্ব দিতেছে, ইঞ্জিন আস্তে আস্তে বাস খাইতেছে। আমি মানুষের যে উদাহরণ দিই, ধরেন আমার যে অবস্থা, আমার যে পেট, তাতে আমি যদি ভালো মন্দ না খাই আমার পারফরমেন্স কি ওরকম ভালো হবে? আমি কি ওইভাবে দৌড়াইতে পারবো, ঘুরতে পারবো? কি হবে? দিনকে দিন আমার শরীরের অবস্থা খারাপ হইতে থাকবে ভেজাল জিনিস খাইতে। আমাদের বাইকের অবস্থা সেম, যে ইঞ্জিন মিনিমাম দেখা গেছে 1 লাখ কিলোমিটার চলার কথা, সেই ইঞ্জিন তেলের কারণে, এই ভেজাল তেলের কারণে সেই ইঞ্জিন 50,000 60,000 কিলোমিটার গেলে ত্রাহি রব উঠা যায়। এই সমস্যা সেই সমস্যা, মাইলেজ কমতেছে, এই ডিস্টার্ব দিতেছে, ওই ডিস্টার্ব দিতেছে, বিভিন্ন ধরনের সমস্যা দিতেছে। এখন ম্যাক্সিমাম বাইক কোম্পানিগুলো কিন্তু পরিবেশ বান্ধব ইঞ্জিন বানানোর চেষ্টা করতেছে। পাশের দেশ ইন্ডিয়ার কথা যদি বলি, ওরা মোটামুটি BS4 দেন BS6 আসলো, BS7 চলতেছে এখন। ইউরোপের কথা যদি বলি, ইউরোপ রিজনের কথা যদি বলি, Euro 6 গ্রেডের ইঞ্জিন, Euro 5 গ্রেডের ইঞ্জিন। তো এইসব বাইক চালানোর জন্য বা গাড়ির কথাই যদি বলি, এইসব বাইক গাড়ি চালানোর জন্য কিন্তু ভালো মানের ফুয়েল প্রয়োজন, বাট বাংলাদেশে কি সেটা আছে? এই বাজে টাইপের ভেজাল ফুয়েলের কারণে কিন্তু আমাদের বাইকে গাড়িতে কয়েকদিন পর বিভিন্ন ধরনের সমস্যা দিতেছে। ছোট্ট একটা উদাহরণ দেই, ইঞ্জিন অয়েলের কথাই যদি ধরি, পাশের দেশ ইন্ডিয়াতে মোটামুটি একটা ফুল সিনথেটিক অয়েল 5,000 6,000 7,000 কিলোমিটার, অনেকে দেখা গেছে 10,000 কিলোমিটার পর্যন্ত টপ আপ কইরা ইউজ করে। ইউরোপের দেশগুলোতেও সেম কাহিনী, 5,000 6,000 7,000 কিলোমিটার একটা ইঞ্জিন অয়েল ইউজ করে। বাট আমরা ফুল সিনথেটিক অয়েল কি 3,000 3,500 কিলোমিটারের উপর চালাতে পারি? না, পারি না। এর পিছনে সবচেয়ে বড় কারণ, হ্যাঁ আমাদের দূষণ আছে, আমাদের পরিবেশ দূষিত, তারপর আমাদের রাস্তায় জ্যাম বেশি, বাট তার থেকে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হলো আমাদের ফুয়েলে অতিমাত্রায় ভেজাল। দেখেন R15 বলি, CBR বলি, GSX বলি বা MT-15 বলি, এক্সমোশন বলি, এই বাইকগুলো চালাইতে মিনিমাম 90 থেকে 92 রন গ্রেডের ফুয়েল লাগে। এখন বলেন বাংলাদেশে 90 বা 92 রন গ্রেডের ফুয়েল কোথাও পাওয়া যায়? আমার কাছে মনে হয় না। আমি মোটামুটি ঢাকা শহরের ভিতরে সবচেয়ে ভালো ভালো পাম্পগুলা থেকেই তেল নেই, বাট আমার কাছে মনে হয় না যে না একবারে ঠিক আছে এইগুলা 92 রন গ্রেডের ফুয়েল, আমার কাছে কখনোই সেটা মনে হয় নাই। দেখেন ভবিষ্যতের কথা যদি চিন্তা করি, বাংলাদেশে কিন্তু হায়ার সিসি অনুমোদন পাইছে অলরেডি, 3-4টা হায়ার সিসি বাইক বাংলাদেশে অলরেডি রানিং, প্লাস সামনে আরও ভালো কোম্পানির ভালো হায়ার সিসি বাইক বাংলাদেশে আসতেছে। তো এই হায়ার সিসি বাইকের ইঞ্জিনগুলো হাই পারফরমেন্স ইঞ্জিন, তো এই হাই পারফরমেন্স ইঞ্জিনের জন্য আপনার বেটার কোয়ালিটির ফুয়েল না হলে কিন্তু বিপদ। দেখেন এমনি যে আমাদের 150 সিসি সেগমেন্টের যে বাইকগুলো আছে, এইগুলায় যদি একটু খারাপ ফুয়েল পড়ে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আমরা ফেস করি, বাইক ধাক্কাইতেছে, এই সমস্যা সেই সমস্যা। তো সেই হাই পারফরমেন্স ইঞ্জিনগুলোতে যদি এরকম ভেজাল তেল পড়ে তাহলে অবস্থাটা কই যায় দাঁড়াবে চিন্তা করেন। হায়ার সিসির বাইকগুলোতে 300 350 সিসির ইঞ্জিনে এমনি অ্যাভারেজ মাইলেজ থাকে 25 থেকে 30-এর ভিতরে, সর্বোচ্চ গেলে 35। তার উপরে যদি এরকম ভেজাল টাইপের ফুয়েল পড়ে তাহলে চিন্তা করেন মাইলেজ কোথায় যায় দাঁড়াবে,
মাইলেজটা মুখ্য বিষয় না, চিন্তা করেন এই হাই পারফরমেন্স ইঞ্জিনগুলোতে যদি ভেজাল তেল একবার ঢোকে তাহলে সেই ইঞ্জিনগুলোর অবস্থা কি অবস্থা দাঁড়াবে। এখন তো মোটামুটি 300-350 সিসি পর্যন্ত বাংলাদেশে পারমিট দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি আরও ভালো অবস্থা হয়, আমরা যদি বাইকাররা সভ্য হয়ে যেতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই সিসি লিমিটেশনটা আরও ছাড়বে বলতে 500-550, কপাল ভালো হলে কোনো দিন হয়তো আমরা দেখে যেতে পারবো না, কোনো দিন হয়তো 1000 সিসির বাইকও বাংলাদেশে আসবে। তো আমি মনে করি প্রতি মাসে বা একটা সার্টেন পিরিয়ড পর প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে যেমন অ্যাডজাস্ট করা জরুরি, তেমনি ফুয়েলের কোয়ালিটিটাও একটু নজরদারি করা উচিত। দেখেন ম্যাক্সিমাম ফুয়েল কিন্তু আমরা বাইরের দেশ থেকে আমদানি করি, ক্রুড হিসেবে আসুক বা পুরা রিফাইন অবস্থায় আসুক, আমরা কিন্তু বাইরে থেকে আমদানি করি। তো আমরা কিন্তু চাইলেই একটু ভালো মানের তেল আনতে পারি। দেখেন বাইরের দেশগুলোতে খাদ্যে ভেজাল মেশানো যেমন গুরুতর অপরাধ, তেমনি ফুয়েলে ভেজাল মেশানো কিন্তু গুরুতর একটা অপরাধ। বাংলাদেশেও সেই আইন খাতা কলমে আছে, বাট কতটুকু ইমপ্লিমেন্ট হয় এটা আমরা সবাই ভালো করে জানি। আসলে সমস্যাটা হয়েছে কি, এইসব জিনিস অ্যাকচুয়ালি দেখার মতো কেউ নাই। হ্যাঁ, খাতা কলমে আছে, বাট প্র্যাকটিক্যালি কেউ নাই। আমরা যেটাই আছি সেটা হলো কি, কোন রাস্তা বাইকের জন্য বন্ধ করা যায়, কোন ফ্লাইওভারে বাইক উঠতে দেওয়া যাবে না, কোন টানেলে বাইক ঢুকতে দেওয়া যাবে না, আমরা এসব নিয়ে আসি। বাট দেখেন মোটরসাইকেল শিল্প কিন্তু বাংলাদেশে বিশাল বড় একটা শিল্প। একটা সময় ছিল গুটি কয়েক মানুষের হাতে মোটরসাইকেল জিনিসটা ছিল, বাট সময় বদলাইছে। একটা হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 50 লাখের মতো মোটরসাইকেল আছে। টোটাল যানবাহনের অংশীদারিত্বের কথা যদি বলি তাহলে কিন্তু আমাদের অংশীদারিত্বটাই সবচেয়ে বেশি। 50 লাখ অন্য কোনো যানবাহন আই থিঙ্ক নাই, আমার মনে হয় না নাই। 50 লাখ মোটরসাইকেল, যানবাহনের সংখ্যা সবচেয়ে বেশি হলে মোটরসাইকেল। বাংলাদেশে 50 লাখ মোটরসাইকেলে যদি প্রতিদিন মাত্র হাফ লিটার করে ফুয়েলও যদি ইউজ করা হয়, তাহলে প্রতিদিন কত লিটার ফুয়েল মোটরসাইকেল ইউজাররা ইউজ করতেছে। তাহলে এখন হিসাব করেন, কনজিউমার হিসাবে জ্বালানি সেক্টরে, বাংলাদেশের জ্বালানি সেক্টরে সবচেয়ে বড় কনজিউমার কারা? অবশ্যই আমরা। তো এখন সময় আসছে ভাই আমাদের দিকেও একটু তাকানোর। সামনে ভালো দিন আসতেছে, হায়ার সিসি আসতেছে, ভালো বাইক ঢুকতেছে, সেই হিসাবে কিন্তু ফুয়েলের মান কিন্তু ওইভাবে বাড়তেছে না। প্রতি মাসে বা একটা সার্টেন পিরিয়ড পর তেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে অ্যাডজাস্ট করেন, খুব ভালো কথা, আমরা সেটা মেনে নিব। বাট সেই সাথে কিন্তু ফুয়েলের মানটা বাড়ানোরও চিন্তা ভাবনা করেন। এই 87-88 আর কতদিন? পাশের দেশ ইন্ডিয়ায় গেলে মোটামুটি 98 গ্রেডের ফুয়েল কিন্তু পাওয়া যায়। তো ভাই আমরা কি দোষ করছি? আচ্ছা যাই হোক, অনেক কথাই হইলো, আর এগুলো নিয়ে নতুন করে কোনো কিছু বলার নাই। দেখতেছি গত 20-25 বছর ধরে এই একই সিনারিও দেখতেছি, দিন যায় দাম বাড়ে, কোয়ালিটি আর বাড়তেছে না। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও।